ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘন্টা। দুই ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে, বললেন ফজলুর রহমান। এদিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে। জানাবো প্রশ্নমুক্ত নির্বাচন, দায়িত্ব সবার। এবং সর্বশেষ জানাবো বিজয়নগরে এনসিপির বিক্ষোভ, রুমিন ফারহানাকে গ্রেপ্তারে আলটিমেটাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘন্টা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘন্টা সময় দিয়েছে দল। জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে ৭ দিন সময় চাওয়া হয়, কিন্তু দলের পক্ষ থেকে কেবল ২৪ ঘন্টা সময় বাড়ানো হয়। এর আগে রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জুলাই গণঅভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেখানে বলা হয়, ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। সেই অনুযায়ী আজ সন্ধ্যার মধ্যে শোকজের জবাব দেওয়ার কথা ছিল। দুই ইউটিউবার হত্যার হুমকি দিয়েছে, বললেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে। তারা জামায়াতের। সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ৭১ সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াত ইসলামী ৭১-এর বিষয়ে বসুক, কথা বলুক, এ বিষয়ে কোনো আপোষ করব না। জামায়াত কালো শক্তি ৫ই আগস্ট ঘটিয়েছে, এমন কথা আমি বলেননি। উল্লেখ করে তিনি বলেন, এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে, শুধু ইউটিউবে ২ লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব। এখন তো অনেক কিছু বানানো হচ্ছে, এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন, যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইব। ফজলুর রহমান বলেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনে কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি ৭ থেকে ৮ জন শিক্ষার্থী ফজলুর রহমানের বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই। আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলেমেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে। বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে। কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। পরে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোসলেহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, তাকে নিয়ে আসা হয়েছে। আমাদের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে আছেন। চিকিৎসকরা ওনাকে দেখছেন। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক গত ২৪শে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হওয়ার দিন থেকে কেরানীগঞ্জে কারাগারে আটক রয়েছেন। প্রশ্নমুক্ত নির্বাচন, দায়িত্ব সবার। নির্বাচনের মুখ্য দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও তা কেবল তাদেরই একার দায়িত্ব নয়। এখানে প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অংশীজন অনেক। ইসি অনেকটা রেফারির মতো। জানা বোঝার পরও এই কথাগুলো আবার বলার কারণ, পতিত আওয়ামী লীগ সরকার ১.৫ দশকে জাতীয়, স্থানীয় এমনকি পেশাজীবী নির্বাচনী ব্যবস্থাকেও শেষ করে দিয়ে গেছে। নির্বাচনকে এনে ঠেকিয়েছে একটা তামাশা মশকরায়, যে কারণে নির্বাচন কমিশনকে পড়তে হয়েছে মহা ইমানি পরীক্ষায়। জনমানুষের সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রশ্নমুক্ত নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণের সরাসরি দায় পূরণ করতে হবে এই কমিশনকে। নির্বাচন প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক। আর আইন শৃঙ্খলা বাহিনী বলতে মানুষ আগে চেনে পুলিশকে, তারপর সেনা, র্যাব, বিজিবি, আনসার। বাস্তবতা হচ্ছে এখনও ট্রমা কাটেনি পুলিশের। গেল সরকার আমলে নানা ক্রিয়াকর্মে পুলিশকে কেবল জনতার প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভের ওই জায়গা থেকে পুলিশ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। গেল সরকার নির্বাচনকালীন আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যা থেকে তাদের খারিজ করে দিয়েছিল। এবার আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায়
সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। ভোট দেওয়া ভুলে যাওয়া মানুষের বিশ্বাস নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন সুফলে আসবে। এই বিশ্বাস থেকে 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেবল জাতীয় সংসদ নির্বাচনেই নয়, পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশ আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলোকে বাদ দেয়। এবার সেখানে আশাবাদের খবর, মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই আশা ও নিশ্চয়তা গণতন্ত্রকামী যে কারোর জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত। তাই নির্বাচন কমিশনের উদ্যোগটি প্রশংসনীয়। আন্তর্জাতিক মহল আশা করে আমাদের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সর্বশেষ অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও আগামী নির্বাচনে সেনা সদস্যদের আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেছেন। প্রশ্নমুক্ত অবাধ নির্বাচনের দাবি বা আশা তখনই আসে যখন নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ থাকে। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা বা ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে, যা প্রশ্নহীন নির্বাচনের দাবিকে আরও জোরালো করে। স্বাধীনতা 53 থেকে 54 বছর এদেশে ভোটের বহু মডেল প্রদর্শন হয়েছে বাংলাদেশে। এখানে গণতন্ত্রের বহু মারপ্যাচ, একদলীয়, দ্বিদলীয়, কয়েক দলীয়, বহুদলীয় ইত্যাদি। ভোট আর নির্বাচনেও এন্তার রকমের নামও অনেক। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। ভোটের নানা নাম চিহ্ন: ভোট কু, মিডিয়া কু, বাক্স লুটের ভোট, হ্যাঁ না ভোট, সূক্ষ্ম কারচুপি, স্কুল কারচুপিরও নানান কলসাইন। 1973 সালে স্বাধীন দেশের প্রথম নির্বাচনে একটি মডেল দেখেছে মানুষ। ব্যালট বাক্স লুট থেকে শুরু করে দলের প্রায় সব প্রার্থীকে জয়ী ঘোষণা নির্বাচনের ওই মডেল ভোটের জন্য আজীবন সংগ্রামী বঙ্গবন্ধুর ইমেজে চরম আঘাত হানে। পছন্দের খন্দকার মোস্তাককে জয়ী দেখাতে ব্যালট বাক্স কুমিল্লা থেকে ঢাকা এনে অধিকতর সঠিক ফলাফল দেওয়ার ঘটনা ব্যাপক আলোচিত, সমালোচিত। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে হ্যাঁ না ভোট, আওয়ামী লীগকে নৌকামো ইত্যাদি 4 ভাগে সিট বন্টন সহ নানা মডেল শো। এই শোতে আরও নতুনত্ব আসে জেনারেল এরশাদ জামানায়। নির্বাচনের এই সিরিজ মডেল শোতে প্রথম ব্যতিক্রম আসে এরশাদ পতনের পর 91-তে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার আমলে। স্বাধীন দেশে প্রথম স্বাধীন নির্বাচনের স্বাদ পায় মানুষ। এর মধ্যে গণ্ডগোল পাকে তখনকার বিএনপি সরকারের মাগুরা ও মিরপুর উপনির্বাচনী মডেলে। এরপর 15 ফেব্রুয়ারি মডেল, তারপর বিচারপতি হাবিবুর রহমান, লতিফুর রহমান, ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক জামানায় নির্বাচনের মোটামুটি একটি মডেল চলতে থাকে। এরপর শুরু হয় বাংলাদেশের নির্বাচনী নাশকতা। হতে হতে 2018 সালে এসে দিনের ভোট রাতে সেরে ফেলার নতুন মডেল গড়ায় অভিযোগ। 24-এ এসে ডামি আমি। এর আগে 2014 সালে বিনা ভোটে 154 জনকে জয়ী ঘোষণা রেকর্ড। যারা এখন মডেল নির্বাচনের ওয়াদা শোনাচ্ছেন তারা একবারও বলছেন না 14 বা 18 সালের মডেলটি ঠিক ছিল না, বরং 154 জনকে বিনা ভোটে পাশের পক্ষে জোরালো যুক্তি তাদের। 2018 সালে রাতে ভোট হয়নি, রাতে ভোটের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন। এখন বলছেন এগুলো ওপরের ইচ্ছায় হয়েছে। গেল প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর আওয়াল গ্যারান্টি দিয়ে বলেছিলেন এবার আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। তার আগে জনের অঙ্গীকার ছিল 18 সালে 14 সালের মতো বিনা ভোটে 154 জনকে পাশ করতে দেবেন না তিনি। কথা রেখেছেন। বিনা ভোটে এমপি হওয়া কমিয়েছে, কিন্তু ভোট রাতে এগিয়ে এনেছেন। 24-এ রাতের ভোট বিনা ভোটের জায়গায় যোগ হয়েছে ডামি নির্বাচন। এবারের প্রেক্ষাপট ও বাস্তবতা ভিন্ন। আগের সেই ভোটকাণ্ড অবসানের অপেক্ষায় মানুষের। চলমান স্নায়ুযুদ্ধের এ সময় একতরফা কিছু করার সুযোগ এখন রুশ, উত্তর কোরিয়ার মতো কিছু দেশ ছাড়া আর কোনো দেশের নেই। সেই হিসেবে বাংলাদেশের সামনে নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। নানা কারণে অনেকে চোখ বাংলাদেশের সামনে নির্বাচনের দিকে। বাংলাদেশ পাশের দেশ মিয়ানমার নয়, দক্ষিণ এশিয়ার মালদ্বীপ নয়, আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ লাইবেরিয়া নয়। তাই বিনা ভোটে 14 নয়, রাতের ভোটেও 18 নয়, 24-এর ডামি আমি নয়। একটি প্রশ্নমুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব কেবল ইসির ওপর দিয়ে বসে থাকার অবকাশ নেই। সব অংশীজনেরই সেখানে ভূমিকা রাখা আবশ্যক। নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নে 7-8টি মানদণ্ড বেশ আলোচিত। দেশভেদে তা আপেক্ষিক। বিভিন্ন প্রোটোকল, ঘোষণা, চুক্তি এবং নানা ধরনের আন্তর্জাতিক নিয়মনীতির আলোকে নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হয়। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় বলা হয়েছে নির্ধারিত সময় পরপর এবং প্রকৃত নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হবে। 1996 সালে 12 জুলাই জাতিসংঘের কমিটি
মানবাধিকার, ভোটাধিকার ও নির্বাচন সংক্রান্ত একটি ঘোষণা গ্রহণ করে। নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে সেখানে 25টি বিষয় গ্রহণ করা হয়েছে। দ্য রাইট টু পার্টিসিপেট ইন পাবলিক অ্যাফেয়ার্স, ভোটিং রাইটস অ্যান্ড দ্য রাইট টু ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস শিরোনামের ঘোষণায় নির্বাচন ও ভোটাধিকার সংক্রান্ত নানা বিষয় উল্লেখ করা আছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিষ্ঠিত দ্য কার্টার সেন্টার বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করার ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এর রিপোর্ট বলছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার যৌথভাবে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন সংক্রান্ত নানা ঘোষণায় স্বাক্ষর করেছে। সেখানে বলা আছে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। NDI ভোটার ও প্রার্থীদের অধিকার সুরক্ষাকে গুরুত্ব দেয়। প্রার্থীদের জড়ো হওয়া, বিভিন্ন শান্তিপূর্ণ সমাবেশের অধিকারও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় আন্তর্জাতিক মানদণ্ডে। 1994 সালের 26শে মার্চ প্যারিসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সর্বসম্মত ঘোষণায় বলা হয়েছে, প্রচারণার জন্য দেশজুড়ে প্রার্থী যাতে নির্বিঘ্নে যেতে পারে সেটি নিশ্চিত করা জরুরি। এরপর রয়েছে স্বাধীন পর্যবেক্ষণের কথা। নির্বাচনকে প্রশ্নমুক্ত করতে নাগরিকদের ভূমিকা রাখার সুযোগ দেওয়ার তাগিদ রয়েছে সেখানে। সেই সক্ষমতা, রসদ ও সাহস